পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেবাগ্রহীতারা যেন হয়রানির শিকার না হয় সতর্ক থাকার আহ্বান। দেশে বিদেশে বহু উদ্যোগ ও তৎপরতা, তারপরও ৯ বছরে একজন রোহিঙ্গাকে ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে কিছুটা আশার আলো। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যেই নীতি সুদ হার কমালো বাংলাদেশ ব্যাংক। বর্তমান প্রেক্ষাপটে দুঃসাহসিক পদক্ষেপ বলছেন অর্থনীতিবিদরা। ২৪-এর ২রা আগস্টে সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ছাত্র জনতার আন্দোলন। দ্রোহযাত্রা কাঁপন ধরিয়ে দেয় ক্ষমতার মসনদে। ইরানে নজিরবিহীন হামলার হুঁশিয়ারি দিয়ে আবারও পিছু হটলেন ট্রাম্প। তেহরানের অনুরোধে আলোচনা চালিয়ে যাওয়ার দাবি। জনগণের আস্থা অর্জন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্মরণ করিয়ে দিলেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। সকালে রাজশাহীর সারদায় পুলিশের নবীন অফিসারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি আরও বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ও চলমান থাকবে বলে জানান মন্ত্রী। দলীয় প্রভাবমুক্ত আধুনিক প্রযুক্তি নির্ভর ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করতে হবে। সেবাগ্রহীতা যেন কোনো রকম হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। এর আগে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন তিনি। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। সেবা নিতে এসে কেউ যেন কোনো বৈষম্যের শিকার না হয় সেই বিষয়ে আপনাদের সচেষ্ট থাকতে হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। ৯ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। ২০১৭ সালের আগস্টে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়াদের ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি তার একটিও। এমনকি খোদ জাতিসংঘ মহাসচিব ছুটে এলেও হয়নি কোনো কাজের কাজ। এই অবস্থায় চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে কিছুটা হলেও আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। মিয়ানমারে জাতিগত নিধনের কারণে ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ভয়াবহ ঢল নামে বাংলাদেশে। প্রায় একই পরিস্থিতি থাকে পরের বছরও। এরপর ২০২৫ সালে আবারও রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে। সব মিলিয়ে কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাস করছে প্রায় ১৭ লাখ রোহিঙ্গা। শুরু থেকেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে নানা আলোচনা হলেও কোনো কিছুতেই আসেনি ফলাফল। সবশেষ অন্তর্বর্তী সরকারের সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আবারও তোড়জোড় শুরু হয়। একাধিক আন্তর্জাতিক সম্মেলন, এমনকি জাতিসংঘের মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও মেলেনি কোনো ফল। বিশেষজ্ঞরা বলছেন, রাখাইনের পরিস্থিতি নিরাপদ না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে না। মিয়ানমারের অবস্থার যদি পরিবর্তন না হয়, যেভাবেই চেষ্টা করা হোক, আন্তর্জাতিকভাবে কিন্তু কোনো নিয়ম নেই বা এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী যে বলপূর্বক এদেরকে ফেরত পাঠানো হবে, যে কারণে এদেরকে প্রবেশ করার অনুমতিও দিতে হয়েছিল। এবং এটাও বুঝতে হবে যে এখানে যেই পরিমাণ মানুষ আছে এবং এটা ক্রমশ বাড়ছে, তো এত লোককে কিন্তু একবারে কোথাও নিয়ে যাওয়া সম্ভব হবে না। এবং সেটারও একটা মাস্টার প্ল্যানের মতো লাগবে যে শর্ট টার্ম ইমিডিয়েটলি কে কোথায় যেতে পারে, কিভাবে যেতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে জাতিসংঘ কিংবা এক বা দ্বিপক্ষীয় উদ্যোগে সমাধান আসবে না রোহিঙ্গা সমস্যার। এ অবস্থায় চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব নতুন সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের একটা অর্থনৈতিক করিডোর করা, তার মাধ্যমে হয়তো একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ওই সম্ভাবনাটার জন্য আমাদের গবেষণা দরকার, খুব তাড়াতাড়ি দরকার, যে এটা কীভাবে হতে পারে। কারণ তাদের রাষ্ট্রদূতকে যখন প্রশ্ন করা হয়েছিল, চীনের রাষ্ট্রদূত তিনিও বলেছিলেন যে হ্যাঁ, রোহিঙ্গার সমস্যা এই ইকোনমিক করিডোরের মাধ্যমেও হয়তো সম্ভব। শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।
কয়েক মাস ধরে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যে নীতি সুদ হার কমালো কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতির সূত্র বলছে এতে কমবে ঋণের সুদ হার, বাড়বে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। অর্থনীতিবিদরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে এটি দুঃসাহসিক পদক্ষেপ। মূল্যস্ফীতির লাগাম টানতে সরবরাহ ব্যবস্থায় কঠোরতা আরোপ করতে না পারলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অর্থনীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে চলতি বছরের প্রথম 6 মাসের মধ্যে 4 মাসই মূল্যস্ফীতি 9% ওপরে অবস্থান করছে, অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ছে উচ্চ হারে। তবে প্রতিষ্ঠানটির অপর এক পরিসংখ্যান বলছে দিন দিন প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের গতি অনেকটা মন্থর হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জিডিপি প্রবৃদ্ধির গতি বাড়ানোকেই অধিক গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে সরকারের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যও অর্জন করতে চায় নিয়ন্ত্রক সংস্থাটি। গেল বৃহস্পতিবার নীতি সুদ হার 10% থেকে কমিয়ে 9.5% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। এর আগে উচ্চ মূল্যস্ফীতি ঠেকাতে দীর্ঘ সময় ধরে কঠোর মুদ্রানীতি পরিচালনা করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ তলানিতে নামে, কমে যায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নীতি সুদ হার কমানোর সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন ব্যবসায়ী নেতারা। অত্যন্ত ভালো একটা কাজ করলো সেন্ট্রাল ব্যাংক, কারণ ইন্টারেস্ট রেট কমিয়ে আনলে আমাদের প্রাইভেট সেক্টরের ওপরে এবং বিশেষ করে যেই ভয়াবহ একটা চাপ সৃষ্টি হয়েছিল সেটা কিছুটা হলেও কমে আসবে। জিডিপি গ্রোথ রেট সেটা হয়তো বা কিছুটা বাড়বে। সেকেন্ড জিনিস হচ্ছে যে ইনভেস্টমেন্ট বাড়বে কিছুটা হলেও, এবং এই দুটো নেট এফেক্ট হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কিছুটা হলেও বাড়বে। অর্থনীতিবিদরা মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত ইতিবাচক, তবে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যেই এমন পদক্ষেপে চ্যালেঞ্জও রয়েছে। হওয়া দরকার ছিল এখন বাড়ানো, সেটা না বাড়ায় তারা কমাইছে, এটা একটা দুঃসাহসিক কাজ করছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে, এই দীর্ঘদিন এইভাবে যদি আপনি সুদের হার, নীতি সুদের হার এইভাবে বাড়ায় রাখেন তাহলে অর্থনীতি আবার ভিন্নভাবে সমস্যা হইতে পারে। মূল্যস্ফীতি কমানোর জন্য সুদের হার বাড়ানো একটা মেকানিজম, নট অনলি মেকানিজম। সেই ক্ষেত্রে আপনি পণ্য প্রোডাকশন সাপ্লাই বাড়ান, আপনি সেখানে সাবসিডি দেন, আপনি এই যে মার্কেটিং চ্যানেলটাকে ঠিক করেন। তবে নীতি সুদ হার কমানোর সিদ্ধান্ত জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন কেউ কেউ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। মন্ত্রীর দাবি লোকসানে আছে বিপিসি, কিন্তু সদ্য ওএসডি হওয়া চেয়ারম্যানের দাবি কোনো লোকসান নেই। সম্প্রতি জাতীয় সংসদে আমদানি করা জ্বালানি তেলের এলসি পেমেন্টের বরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, গেল 4 মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসান হয়েছে 18,000 কোটি টাকার বেশি। চেয়ারম্যান ও মন্ত্রীর তথ্যের এমন বৈপরীত্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। আসলেই কি লোকসানে বিপিসি? হুরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও দেশের বাজারে তা না বাড়ানোই লোকসানের মুখে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। যুদ্ধ পরিস্থিতিতে চড়া দামে তেল কিনে দেশে কম দামে বিক্রি করায় গত 4 মাসেই প্রতিষ্ঠানটির লোকসান ছাড়িয়েছে 18,699 কোটি টাকা। সংকটের ভয়াবহতা ও বিপুল লোকসানের চিত্র তুলে ধরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি দেয় বিপিসি। চিঠিতে বিপিসির মারাত্মক তারল্য সংকটের চিত্র তুলে ধরা হয়। আমাদের যে পরিমাণ অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়েছে এই সময়, আমরা অর্থ মন্ত্রণালয়ে আমাদের ইএমআরডির মাধ্যমে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি কন্টিনিউয়াসলি, যেন এই টাকাগুলো আমাদেরকে যে ভর্তুকিটা দিতে হলো সেটা যেন সরকার আমাদের ফিল আপ করে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির পুরো প্রভাব যাতে দেশের বাজারে না পড়ে সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে দীর্ঘমেয়াদে এই ঘাটতি পূরণ না হলে দেশের পুরো জ্বালানি সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। সরকার কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে, বিভিন্ন কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে। এটা যদি করতে পারে তাহলে দুই ক্ষেত্রে লাভবান হবে, লসের ইয়েটাও কমে যাবে, আর আমার আপৎকালীন সময়ে যাতে বাংলাদেশের মানুষ যাতে জ্বালানি তেল পায় সেটারও ব্যবস্থা হয়ে যাবে। লস দেওয়ার ব্যাপারটা আগে থেকে করা থাকে। কুইক রেন্টালের নামে এগুলো যখন সরকার উদ্বৃত্ত উৎপাদন হয় তখন না কিনলেও তাদেরকে এটা চার্জ নামে দেয়া হয়। সবগুলো হচ্ছে এখানে লস হওয়ার মতো আয়োজন আগে থেকে যে সরকার হোক এগুলো করে রাখা হয়, তো ফলত এটা ক্ষতিপূরণ দিচ্ছে।
অ্যাকাউন্টেবিলিটি নাই তো। এই মুহূর্তে আর্থিক সহায়তা না পেলে সময় মতো আমদানির মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো তেল সরবরাহ বন্ধ করে দিলে চরম জ্বালানি সংকটের দিকে যেতে পারে দেশ, এমন মতো তাদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সিলেটে পরিত্যক্ত জলাশয় উদ্ধার ও আবর্জনা মুক্তকরণ অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশন। আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, অভিযান নিয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। আমি এখন রয়েছি নগরীর ঘাসিটোলায়। আমার পেছনে যে পরিত্যক্ত জলাশয়টি দেখছেন, এখানে কিন্তু যখন শীতের মৌসুম বা শুষ্ক মৌসুম তখন পরিযায়ী পাখিরা আসে এবং এই জায়গায় একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। কিন্তু এই জলাশয়টি কিন্তু দীর্ঘদিন ধরে একেবারে পরিত্যক্ত, দূষিত এবং বলা যায় যে মশা এবং ডেঙ্গুর একটা প্রজননস্থল হয়ে পড়েছিল। কিন্তু সাম্প্রতিক সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগের কারণে সিলেট নগরীর এরকম যে সকল পরিত্যক্ত জলাশয় রয়েছে কিংবা ছড়া, নালা, খাল রয়েছে, সেগুলো পরিচ্ছন্নতা এবং আগের রূপে ফিরিয়ে দেওয়ার একটা অভিযান ছিল। তার অংশ হিসেবে আজ থেকে এটি শুরু হয়েছে এবং এখানে যারা অভিযান পরিচালনা করছে, তত্ত্বাবধান করছে সিটি কর্পোরেশনের কর্মকর্তা যারা আছেন, একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এই যে একটা বিশাল পরিত্যক্ত জলাশয়, এখান থেকে আসলে একটু ছোট্ট করে জানতে চাই, চূড়ান্ত পরিকল্পনা কি, লক্ষ্য কি আপনার? জি, ধন্যবাদ। আমাদের সামগ্রিক যে পরিকল্পনা অংশ হিসেবে আমরা সিলেট শহরের যে সকল পরিত্যক্ত পুকুর বা যেগুলো পুকুরকে আমরা এতদিন আমরা দেখভাল করিনি, আমরা সেই হিসাবেই আমরা এখন সকল পুকুরগুলোকে আমরা উদ্ধারের চেষ্টা করছি, বিশেষ করে ময়লা আবর্জনা থেকে এবং কচুরিপানা থেকে। তারই অংশ হিসেবে আমরা বিগত সপ্তাহে আরেকটা পুকুর আমরা পরিষ্কার করেছি এবং এই সপ্তাহে আমরা এই পুকুরটা দেখেছি, প্রায় 180 ডেসিমেলের এই আয়তনের পুকুর। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরিবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে শীতকালে পরিযায়ী পাখিরা আসেন। তো সামগ্রিকভাবে পরিবেশের জন্য বলেন কিংবা আমাদের সৌন্দর্যের জন্য বলেন কিংবা বর্ষা মৌসুমে যে জলাবদ্ধতার মুক্ত হওয়ার জন্য এই জলাধারের অ্যাকচুয়ালি বিকল্প নাই। সেই আঙ্গিকে আমরা কাজটা শুরু করেছি এবং সামনের দিনগুলোতে অন্যান্য জলাশয়গুলো আমরা এভাবে একইভাবে পরিষ্কার করবো বলে আশা। আমরা জানতে পেরেছি বেশ কিছু জায়গায় প্রশাসক মহোদয় বলেছেন যে সরকারি বেসরকারি অনেক স্থাপনা গড়ে উঠেছে, সেক্ষেত্রে আইনি জটিলতা দেখা দেয়। সেগুলো আসলে কতটুকু চ্যালেঞ্জ বা সেগুলো আপনারা কীভাবে উতরে যাবেন? যে প্রথম কাজটা আমাদের কাজ হচ্ছে গিয়ে সবগুলো আইডেন্টিফাই করা, যেগুলো হারিয়ে গেছে সেগুলো তো উদ্ধার করা হয়তো প্রক্রিয়াধীন থাকবে এবং অন্যান্য প্রক্রিয়া, বা যেগুলো আছে বর্তমানে সেগুলোকে রিটেনশন করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বিগত কয়েক দশকে যেটা হারিয়ে গেছে, সরকারি স্থাপনা বলেন, বেসরকারি স্থাপনা বলেন, এগুলো একটা প্রক্রিয়াধীন একটা বিষয়। বাট আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেগুলো এখন হারায়নি, যেগুলো এখন আছে, সেগুলো যাতে ঠিকমতো কাজ করে, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। নিশ্চয়ই শুনছিলেন, এই কর্মকর্তা বলছেন যে কেবলমাত্র সৌন্দর্য বর্ধন কিংবা আগের রূপে ফিরিয়ে দেওয়া নয়, নগরীতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় স্বল্প এবং দীর্ঘমেয়াদে, সেগুলো নিরসনে কিন্তু এটি গুরুত্বপূর্ণ। এবং নিশ্চয়ই জানেন সিলেট বন্যার একটা আশঙ্কা থাকে। তো সব কিছু মিলিয়ে সামগ্রিকভাবে এ ধরনের জলাশয় মুক্ত করা এবং দূষণ মুক্ত করার ফলে আসলে পরিবেশ এবং এর পাশাপাশি বন্যা জলাবদ্ধতার যে আশঙ্কা, সেটি থেকে নগরবাসী মুক্ত হতে পারে বলে তারা আশাবাদ প্রকাশ করছেন। এই ছিল সিলেটের সর্বশেষ। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুল প্রাঙ্গণে এক ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা নয়ন গোলদারকে আটক করেছে পুলিশ। সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গত 28শে জুলাই উপজেলার রাহুতথর উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক ছাত্রী ও যুবককে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ ওঠে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানসিকভাবে ভেঙে পড়ে ছাত্রীটি। পরে বিষ পানে আত্মহত্যার চেষ্টাও করে। 6 দিন পর অভিযুক্তকে আটক করল পুলিশ। 14,000-এর বেশি শিক্ষককে পদায়নের দাবিতে শাহবাগে চলছে কর্মসূচি। সেখানে আছেন আমাদের সহকর্মী সানি আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সানি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। ঠিক 11টার কিছু সময় পরেই এখানে চূড়ান্ত যারা এখানে শিক্ষক রয়েছে, চূড়ান্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বিশেষ করে তারা বলছেন যে প্রথমে তারা যোগদান, পরে পদায়ন এবং পরবর্তী সময়ে তারা ট্রেনিং করবেন। তো এই সকাল থেকেই প্রায় 14,000-এরও বেশি, বিশেষ করে আপনাকে যদি জানাই যে 61টি জেলার এখানে জেলার শিক্ষকরা এখানে রয়েছে। একজন চূড়ান্ত সুপারিশকৃত একজন শিক্ষিকার যদি সাথে কথা বলি, আপনার দাবি দেওয়াটা কি আপনাদের যদি আমাদেরকে জানাবেন। বিধিমালা অনুসারে যোগদান, পদায়ন এবং দেন প্রশিক্ষণ চাই। আমরা কোনো নতুন নিয়মালার অন্তর্ভুক্ত হতে চাই না, এটাই আমাদের দাবি। যদিও আমরা ইতিমধ্যে 175 দিন পার করেছি, তবুও আমাদের পদায়ন বা যোগদান কোনোটারই ফিক্সড ডেট দেওয়া হয়নি। তাই আমাদের যদি যোগদানের এবং পদায়নের ডেট ফিক্স দেওয়া হয় এবং পরে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে আমরা আমাদের দাবি থেকে সরে যাব এবং আমাদের দাবি যদি সরকার মেনে নেয়, তাহলে আমরা আন্দোলন স্থগিত করব। এটুকুই আমাদের দাবি।
এবং আমরা অবশ্যই ক্লাসে ফিরে যেতে চাই, আমাদের কোমলমতি শিশুদের পাঠদান করতে চাই এবং তাদের ভবিষ্যৎ গড়ে দিতে চাই। এটাই আমাদের শিক্ষক হিসেবে চাওয়া। শুনছিলেন করি তারা ক্লাসে পাঠদান করাতে ফিরে যেতে চান এবং একই সাথে সকালবেলা থেকে এখানে যারা অবস্থান কর্মসূচি করছেন তারা গোলাপ ফুল এবং চকলেট নিয়ে এসেছেন এবং একই সাথে যদি জানায় যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অবনতি না ঘটে সে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং একই সাথে এখানে যাতে করে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে এই যে শিক্ষিকারা রয়েছে তারা কিন্তু পুলিশ এবং গণমাধ্যম কর্মীদেরকে চকলেট সহ ফুল প্রদান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও একদম সচেতন অবস্থায় রয়েছেন এখানে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে তারা কাজ করছেন। একই সাথে আপনাকে করি আমি একটু জানিয়ে রাখি যে এই শাহবাগ মোড়টি যেহেতু একটি খুব গুরুত্বপূর্ণ মোড়, সেখানে ঠিক জাদুঘরের সামনে এখানে অবস্থান কর্মসূচি করছেন যার ফলে এখানে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং চারপাশেই একটি যানজট সৃষ্টি হয়েছে। তো কৌরি, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে। পিরোজপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম। দীর্ঘদিন ধরে নেই প্রয়োজনীয় ওষুধ, পিল ও ইনজেকশন সরবরাহ। 2 চিকিৎসকের পরিবর্তে আছেন একজন, তিনিও অতিরিক্ত দায়িত্বে। সার্জনের অভাবে দীর্ঘ 5 বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন। ওষুধ ও জনবল সংকটে চিকিৎসা নিতে গিয়ে বিনা সেবায় ফিরে যাচ্ছেন শত শত রোগী। ফাঁকা ওয়ার্ড, খালি বেড ও রোগীশূন্য বহির্বিভাগ দেখে বোঝার উপায় নেই এটি সদর হাসপাতাল। একসময় এখানে রোগীর ভিড় থাকলেও বর্তমানে পিরোজপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রোগী আসে না বললেই চলে। সবশেষ 2022 সালে এখানে সিজারিয়ান অপারেশন হয়। গত 5 বছর ধরে গাইনি চিকিৎসক না থাকায় 20 শয্যার এই সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন সম্পূর্ণ বন্ধ। পিরোজপুর শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চলতি বছরের জানুয়ারি থেকে পরিবার পরিকল্পনার পিল ও জন্ম নিয়ন্ত্রণের ইনজেকশন সরবরাহ বন্ধ রয়েছে। আগে এই জায়গা সিজার হইতো মহিলাদের, এখন আর এই জায়গা সিজার হয় না। এই না হওয়ার কারণে আমাকে টাকা খরচা করে বারকুলার কিনে দিয়ে সিজার করা লাগে। সাধারণ ফ্যামিলিতে এখানে আসে চিকিৎসার জন্য, সব ওষুধটাই যদি এখান থেকে পায় সাধারণ ফ্যামিলি উপকৃত হয়। 2 জন চিকিৎসকের পদ থাকলেও দায়িত্ব পালন করছেন মাত্র একজন। তিনিও এই কেন্দ্রের স্থায়ী দায়িত্বপ্রাপ্ত নন। এছাড়াও সংকট রয়েছে নার্স, আয়া ও নাইট গার্ডের। আমাদের ম্যান পাওয়ারের সংকট, আমাদের নাইট গার্ড নাই, আমরা নিজেরাই গেট খুলি রুগী আসলে। যেটুকু আমাদের দেয় সেটুকুতে মানে আমাদের যে পরিমাণে রোগী সেই হিসেবে আমাদের মানে সবাইকে বিতরণ করা সম্ভব হয় না। এদিকে হাসপাতাল ভবনটি জরাজীর্ণ হওয়ায় বিভিন্ন জায়গা থেকে খসে পড়ছে পলেস্তারা। সামান্য বৃষ্টি হলে পড়ছে পানি, ফলে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে যাওয়া মা ও শিশু রোগীরা। সমস্যার সমাধানের আশ্বাস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালকের। নতুন একটা মা ও শিশু কল্যাণ কেন্দ্র হওয়ার জন্য এটা অ্যাপ্রুভড হয়েছে, অনুমোদিত হয়েছে, যেটা প্রক্রিয়াধীন আছে। এখানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একটা এমও ক্লিনিকের পদটা বর্তমানে শূন্য। আমরা এই বিষয়গুলো আমাদের অধিদপ্তর পর্যায়ে যোগাযোগ করছি। ঢাকা থেকে এটা রিজিওনাল ওয়ারহাউস পর্যন্ত আসছে। রিজিওনাল ওয়ারহাউস থেকে যখন আমাদের সাপ্লাই দিবে আমাদের মাঠে তখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ইরানে জোরালো হামলার হুঁশিয়ারি দিয়ে আবারও পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানান, ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার কারণে হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন শক্তি ও ক্ষমতা প্রয়োগ করতে প্রস্তুত ছিল ওয়াশিংটন, কিন্তু ইরান ও অন্যান্য দেশের অনুরোধে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেন, একটি চুক্তির রূপরেখা নিয়ে একমত হয়েছে তেহরান ও ওয়াশিংটন, তাদের মধ্যে আলোচনা চলছে। এদিকে এই চুক্তির আওতায় আরও আছে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেয়া ও ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো। এর আগে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালীতে অবরোধ আরও কঠোর করবে বলে হুঁশিয়ারি দেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব। তিনি আরও বলেন, মার্কিন নৌ অবরোধ ও হামলা অব্যাহত থাকলে অন্যান্য প্রণালী ও সামুদ্রিক পথও বন্ধ করে দেয়া হবে। লোহিত সাগরের পর এবার কি অবরুদ্ধ হতে যাচ্ছে সুয়েজ খাল? মিশরের দামিয়েত্তা বন্দরে সাম্প্রতিক ড্রোন হামলার পর বিশ্বজুড়ে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে জ্বালানি নিরাপত্তাহীনতা। প্রশ্ন উঠেছে, হরমুজ প্রণালী, বাব আল মানদেব এবং সুয়েজ খাল 3টি নৌপথে যদি একসঙ্গে ব্যাহত হয় তবে বিশ্ব অর্থনীতিতে কতটা ভয়াবহ প্রভাব পড়বে?
পূর্ব ও পশ্চিমের বাণিজ্যকে সংযুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ সুয়েজ খাল। প্রায় 190 কিলোমিটার দীর্ঘ সরু খালটি এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী দূরত্ব কমায় প্রায় 6000 মাইল। তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও মিশরের দামিয়াত্তা বন্দরে হামলার পর এই প্রধান বাণিজ্য পথটি বন্ধ হওয়ার ঝুঁকিতে। হুতিদের হামলায় সুয়েজ খালে জাহাজ চলাচল আগে থেকেই সীমিত ছিল। দামিয়াত্তা বন্দরে নতুন হামলায় খালটি পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে পণ্যবাহী জাহাজগুলো এই রুট সম্পূর্ণ এড়িয়ে চলতে পারে। লোহিত সাগরে সংকটের কারণে ইতিমধ্যেই জ্বালানি পরিবহনের দীর্ঘপথ ব্যবহার করতে হচ্ছে। এশিয়া ও মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজগুলো এখন আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যাতায়াত করছে, যা সময় ও খরচ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। যদি সুয়েজ খাল, বাব আল মানদেব এবং হরমুজ প্রণালী তিনটি পথই একসঙ্গে বন্ধ হয়ে যায়, তবে পরিস্থিতি এক নজিরবিহীন উত্তেজনার দিকে যাবে। পরিবহন খরচের এই ধাক্কা সরাসরি সাধারণ ভোক্তাদের উপর গিয়ে পড়বে। সুয়েজ খাল কর্তৃপক্ষ নির্ধারিত ফি ও নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করায় এখানে গোপনে বা জিপিএস বন্ধ করে জাহাজ চালানো অসম্ভব। ফলে নিরাপত্তা ঝুঁকিতে সুয়েজ খাল বন্ধ হলে তা দ্রুত সমাধান করা সুয়েজ খাল কর্তৃপক্ষের জন্য হবে বড় চ্যালেঞ্জ। পরিবহন সংস্থাগুলো বিকল্প দীর্ঘপথ বেছে নিয়ে টিকে থাকতে পারলেও শেষ পর্যন্ত বর্ধিত মাশুল গুনতে হবে সাধারণ ভোক্তাকেই। বিশ্ব বাণিজ্যের এই প্রধান ধমনী সুরক্ষিত না হলে অস্থিরতা ছড়াবে বৈশ্বিক বাজারে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।